প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে ফিজিক্সের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপের গুরুত্বপূর্ণ একটা সিকিউ নিয়ে আলোচনা করব, সৃজনশীল, যেটা বোর্ড পরীক্ষায় এসেছিল চট্টগ্রাম বোর্ড 2024-এ। আমি এই সৃজনশীলটা লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, এখানে বলছে যে একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল যেটা থাকে, আমরা তো স্লাইড ক্যালিপার্স দেখেছি, একটা প্রধান স্কেল থাকে আর তার উপরে একটা ভার্নিয়ার স্কেল থাকে। তো স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য, যেমন এটা প্রধান স্কেল হলে এদের ক্ষুদ্রতম ঘর থাকে এরকম। এই ক্ষুদ্রতম ঘরের এক ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক, এই যে এখানে এইটার ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.005 সেন্টিমিটার, সমান পুরুত্বের ঘনকাকৃতির একটি লোহার ফাঁপা বাক্সের বাইরেরও ভিতরের দৈর্ঘ্য, মানে একটা লোহার বাক্স আছে যেটার বাইরেরও ভিতরের দৈর্ঘ্য দেওয়া আছে L1 ও L2। স্লাইড ক্যালিপার্স দিয়ে L1 ও L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট দেওয়া আছে যথাক্রমে 80 মিলিমিটার ও 60 মিলিমিটার এবং ভার্নিয়ার সমপাতন 9 ও 6। এখন কতে আমাদেরকে বলেছে যে পিচ কাকে বলে। তাহলে পিচ কাকে বলে আমরা স্ক্রু গজ হয়তো দেখেছি। তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমাদের স্কুলে হয়তো ল্যাবে তোমাদের স্ক্রু গজ, স্লাইড ক্যালিপার্স এইগুলো দেখানো হয়েছে। তো স্ক্রু গজটা কি? এটা ঘোরে। এটা যদি স্ক্রু গজ হয়, আমরা এটাকে এরকম ঘুরাতে পারি। তো এইটাকে যদি আমরা ঘুরাই, দেখো স্ক্রু গজের বৃত্তাকার যে স্কেলটি, ধরো এটা বৃত্তাকার স্কেল, এই বৃত্তাকার স্কেলটি একবার ঘোরালে, ধরো এইখান থেকে নিয়ে এসে আমি আবার এইখানে নিয়ে আসলাম, একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যেটুকু দূরত্ব অতিক্রম করে, মানে এটাকে একবার ঘোরালে এটা যে রৈখিক স্কেল, এই রৈখিক স্কেল বরাবর ধরো যদি সামনের দিকে আসে, একবার ঘোরালে যতটুকু সামনে আসবে ওইটাই তার পিচ। ঘোরালে যে দূরত্ব অতিক্রম করে তাকে স্ক্রুর পিচ বলে। আশা করছি যে পিচ কাকে বলে এটা বুঝতে পেরেছ। এরপরে খ নম্বরে বলা হয়েছে বলের মাত্রা mL/2 বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এটা তোমার খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা বেসিক পড়ার মধ্যে আমরা পড়েছি যখন আমরা লেকচার দিয়েছি। তো দেখো, এই বলের মাত্রা mL/2 বলতে কি বোঝায় এটা আমরা একটু দেখি। দেখো, আমি যদি এখানে এটা ব্যাখ্যা করি যে বলের মাত্রা mL/2, তো আমরা কি জানি মূলত এখানে লিখব, যদি খ এর অ্যান্সার আমরা করতে চাই, ধর এখানে লিখলাম খ, এখানে লিখব যে আমরা জানি যে বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, বল এফ ইকস টু ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি গুণন ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা লিখলাম বল এফ ইকস টু ভর গুণন ত্বরণ। এবার আমরা জানি যে মৌলিক রাশি মোট 7টি। এই 7টার বাইরে কোনো মৌলিক রাশি নাই। এই 7টা মৌলিক রাশি কী কী আমি একটু তোমাদের এই পাশে লিখে দিই, যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। আচ্ছা, এই হচ্ছে 7টা মৌলিক রাশি। তো আমরা জানি মৌলিক রাশিকে ভাঙা যায় না। এবং মৌলিক রাশিকে যদি ভাঙা না যায়, তো মৌলিক রাশিকে তো আমরা ভাঙতে পারবো না। কিন্তু যেগুলো লব্ধ রাশি কাকে বলে? যে রাশিকে ভাঙলে এক বা একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাকে লব্ধ রাশি বলে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে লব্ধ রাশিগুলোকে যদি আমরা ভাঙি তাহলে আমরা একাধিক মৌলিক রাশি পাবো। তো দেখো, এই যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, এই 7টাকে আমরা ভাঙতে পারবো না। কিন্তু লব্ধ রাশিকে ভাঙলে আমরা এই 7টার যে কোনো একটা পাবো। তো দেখো, আমরা বল সমান আমরা কি জানি? ভর গুণন ত্বরণ। তো ভরটা কি রাশি? মৌলিক রাশি। এই যে ভর এখানে আছে, ভর হচ্ছে মৌলিক রাশি। তো ভরকে তো আমরা কি ভাঙতে পারবো না, তাহলে ভর এখানে এভাবেই থাকবে, ভরকে আমরা ভাঙতে পারবো না। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বল ইকস টু ভর এম
গুণন ত্বরণ। এখন ত্বরণকে আমরা আবার ভেঙে লিখতে পারি। দেখো ত্বরণ কিন্তু এই 7টা মৌলিক রাশির মধ্যে নেই, পড়ে না, তাহলে অবশ্যই আমরা ত্বরণকে ভাঙতে পারি। ত্বরণকে ভেঙে আমরা লিখতে পারি বেগ ভাগ সময়। কি লিখতে পারি? ত্বরণকে ভেঙে লিখতে পারি বেগ, বেগকে ভি দ্বারা প্রকাশ করি, ভাগ সময়, সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি। এবার দেখো এই যে সময়, এইখানে যে সময়টা পাইলাম, সময়টা কিন্তু আবার মৌলিক রাশি, সো এখানে সময়কেও কিন্তু আমরা আর ভাঙতে পারবো না। কিন্তু এই যে বেগটা আছে, এই বেগকে কিন্তু আমরা ভেঙে লিখতে পারবো। দেখো বেগ কিন্তু মৌলিক রাশি না, এই মৌলিক রাশির মধ্যে বেগ নেই, সুতরাং আমরা এখানে লিখতে পারি ভর এম গুণন, এইখানে আমরা বেগকে ভেঙে আমরা আবার লিখতে পারি সরণ ভাগ সময়। সরণকে এস দ্বারা প্রকাশ করি, সময়কে টি দ্বারা প্রকাশ করি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর নিচে দেখো আরেকটা সময় আছে, সেই সময়টা আমরা লিখে দিব, এই সেই সময়। এখন দেখো এইটা উপরেরটা ভাগ আকারে, তো এই যে নিচে যে সময়টা আছে, এই সময়টাই নিচে আসে, এই নিচে সময়ের সাথে গুণ হয়ে যাবে। তো আমরা এটাকে গুণ করে দিব, আমরা তাহলে লিখতে পারি যে ভর এম গুণন, উপরে তাহলে থাকবে সরণ এস ডিভাইডেড সময় গুণন সময়, তার মানে কি সময় স্কোয়ার বা টি তার স্কোয়ার। আশা করছি যে তোমরা এতটুকু বুঝতে পেরেছ। তো দেখো এইখানে যে সময় পেয়েছি, ভর পেয়েছি, এটাকে কিন্তু আমরা ভাঙতে পারবো না। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানে যে আমরা সরণটা পাইলাম, এই সরণকে আমরা আর ভাঙতে পারবো কি না? না, এই সরণকেও আমরা আর ভাঙতে পারবো না। প্রশ্ন হলো কেন পারবো না? সরণ কি মৌলিক রাশি? উত্তর হলো হ্যাঁ, সরণ মৌলিক রাশি। কিভাবে মৌলিক রাশি? দেখো এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য মানে কি? তুমি কোনো কিছু পরিমাপ করতেছো, দৈর্ঘ্য পরিমাপ করতেছো, তাই তো দৈর্ঘ্য। অথবা দূরত্ব, আমি যদি দূরত্ব বলি যে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য দূরত্ব। অথবা তুমি কোনো কিছুর উচ্চতা, এই যে কোনো কিছুর ধরো এই পেনটার উচ্চতা, তুমি উচ্চতা নির্ণয় করবে, তাহলে দৈর্ঘ্য, তারপরে দূরত্ব, তারপরে উচ্চতা, এর মধ্যে সরণটাও পড়ে। তাহলে এরা কিন্তু একই গ্রুপের। এই দৈর্ঘ্য দ্বারা আমি যা পরিমাপ করতেছি, সরণ দ্বারাও তাই বুঝতেছি, দূরত্ব দ্বারাও তাই বুঝতেছি, এরপরে উচ্চতা দ্বারাও তাই বুঝতেছি। সো আমরা এখানে বলতে পারি এখানে সরণটাও মৌলিক রাশি। ওকে, তাহলে এইগুলোকে তো আমরা আর ভাঙতে পারবো না। এবার আসি, তাহলে ভাঙতে না পারলে এটাকে আমরা এইভাবে একবারে লিখতে পারি, উপরে ভর এম গুণন সরণ এস, আর নিচে কি সময় স্কোয়ার বা টি স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি। এখন আমাকে তো মূলত প্রশ্নে কি বলেছিল? প্রশ্নে বলেছিল যে বলের মাত্রা ml/2 বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। যে বলের মাত্রা যে ml/2, এই মাত্রাটা আমাকে বের করতে হবে। তো এখন আসি, এই যে আমরা এখানে যেটা পাইলাম যে একদম এই যে বলটা একটা লব্ধ রাশি ছিল, এই লব্ধ রাশিকে ভেঙে আমরা দেখো 3টা মৌলিক রাশি পেয়েছি। তো এই মৌলিক রাশিগুলোকে তো আমরা আর ভাঙতে পারবো না, যেহেতু মৌলিক রাশিকে আমরা আর ভাঙতে পারবো না, সো এই মৌলিক রাশি, এখানে যে ভর আছে, খেয়াল করো, এইখানে যে ভর আছে, এই ভরের মাত্রা সমীকরণ হচ্ছে বড় হাতের এম, ভরের মাত্রা সমীকরণ বড় হাতের এম গুণন এই যে সরণ বা দূরত্ব, দূরত্বের মাত্রা সমীকরণ হচ্ছে বড় হাতের এল, আর সময়, এই যে নিচে যে সময় আছে, এই সময়ের মাত্রা সমীকরণকে আমরা লিখি বড় হাতের টি, যেহেতু এখানে স্কোয়ার আছে, সো স্কোয়ার। আশা করছি এতটুকু বুঝতে পেরেছো। এখন আসো, এই যে টি স্কোয়ারটা আছে, এটাকে যদি আমরা উপরে নিয়ে যেতে চাই, তাহলে যেটা হবে, উপরে আছে এম, তারপরে আছে এল, আর টিটাকে যদি উপরে এই এম এল এর সাথে গুণ করে দিতে চাই, আছে ভাগ আকারে, আমি যদি গুণ করে দিতে চাই, তাহলে এই টি এর মাথার উপর একটা ইনভার্স আসবে, আর পাওয়ার যেটা থাকে ওইটাই বসে যায়। তো এটাই হচ্ছে আমার বলের মাত্রা সমীকরণ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আমরা বাংলা কিছু কথা লিখে দিতে পারি, যে অর্থাৎ বলের মাত্রা ml/2 দ্বারা বোঝায় বল একটি লব্ধ রাশি। যেহেতু বলের মাত্রা আমরা কি পেয়েছি, ml/2, সো বল একটি কি রাশি, লব্ধ রাশি। কারণ বলকে ভেঙে আমরা 3টা মৌলিক রাশি পেয়েছিলাম, ভর, সরণ এবং সময়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা খ প্রশ্নটা বুঝে গেছো। ক পারলাম, খ পারলাম। এরপরে আমাকে গতে যেটা বলেছে একটু খেয়াল করো। দেখো গ প্রশ্নটা বলেছে যে স্লাইড ক্যালিপারসটির ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। তো এই যে এখানে দেখো আমি 2টা স্কেল এঁকেছিলাম, উপরেরটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, নিচেরটা হচ্ছে মূল স্কেল। তো আমরা সচরাচর জানি যে মূল স্কেলের যে 1 ভাগের দৈর্ঘ্য, যেমন এই যে এইখানে এই যে এই একটা ভাগ, এই ভাগের দৈর্ঘ্য কত হবে, মূলত হয় 1 মিলিমিটার। তো এখানে আমাকে সেটা লেখাও আছে, দেখো এখানে আমাকে সেটা লেখাও আছে যে দেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। তার মানে এইটা যদি প্রধান স্কেল হয়, এর এই ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার, আর উপরে আছে ভার্নিয়ার স্কেল। তো এখন আমাকে প্রশ্ন করেছে যে স্লাইড ক্যালিপারসটির ভার্নিয়ার স্কেলের কত ভাগ, এই যে ভার্নিয়ার স্কেলটা আছে, এই ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান, মানে মূল স্কেলের কয়টা ভাগের সমান হবে। এখানে উপরে যে ভার্নিয়ার স্কেলটা আছে, এই ভার্নিয়ার স্কেলটা মূল স্কেলের কয়টা ভাগের সমান, 9টা, 10টা, নাকি 15টা, নাকি 16টা, এটা আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে যে কত ভাগের সমান। তো চলো আমরা এটা নিয়ে কাজ করি। এটা নিয়ে কাজ করার জন্য আমাকে এইখানে আসতে হবে।
আমাকে কি কি দেওয়া আছে এটা আগে আমাকে জানতে হবে। দেখো এখানে তোমাকে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে এবং ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, দুইটা জিনিস দেওয়া আছে এখানে। তোমাকে দুইটা জিনিস দেওয়া আছে, যে এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, এই জিনিসটা দেওয়া আছে তোমাকে। আর কি দেওয়া আছে? ভার্নিয়ার ধ্রুবক, এই যে এখানে ভার্নিয়ার ধ্রুবক, এই দুইটা জিনিস আছে। তো এখানে আরও একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যে তোমার এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার এককে দেওয়া আছে, আর ভার্নিয়ার ধ্রুবকটা সেন্টিমিটার এককে দেওয়া আছে। সো আমাকে এই সেন্টিমিটারকে মিলিমিটার করে নিতে হবে, তারপরে আমাদের অঙ্ক করতে হবে। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। আমাকে কি কি দেওয়া আছে এটা আমরা লিখব, ঠিক আছে? দেখো দেখো আমরা যদি গ নাম্বারটা করতে চাই, তাহলে খেয়াল করো, গ নাম্বার যদি সলভ করতে চাই, তো আমাকে দেওয়া আছে কি, এইগুলো প্রশ্ন থেকে আমরা আগে লিখে নিব। দেখো প্রশ্নে কি দেওয়া আছে, আমি আগেই বলেছি দুইটা জিনিস দেওয়া আছে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখে নিব যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য। এখানে লিখব যে দেওয়া আছে, দেওয়া আছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য। এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি 1 মিলিমিটার। এই জিনিসটা আমাদেরকে দেওয়া আছে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য এস ইকুয়ালস টু 1 মিলিমিটার। আরেকটা জিনিস আমাদের দেওয়া ছিল ভার্নিয়ার ধ্রুবক। তো আমরা লিখে ফেলি যে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক। এই ভার্নিয়ার ধ্রুবককে আমরা ভিসি দ্বারা প্রকাশ করি, ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দ্বারা প্রকাশ করি। এটা দেওয়া আছে 0.005 সেন্টিমিটার। তো আমাকে যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে, আমাকে মিলিমিটার করতে হবে। তো আমরা জানি যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তো আমি যদি সেন্টিমিটারকে মিলিমিটার এককে আনতে চাই, তাহলে 10 দ্বারা ভাগ করতে হবে। আর এটাকে যদি 10 দ্বারা ভাগ করি, তাহলে এটা হবে 0.05 মিলিমিটার। দেখো আমি সেন্টিমিটার থেকে মিলিমিটার এককে নিয়ে আসলাম। এবার আমরা জানি যে ভার্নিয়ারের যে ভাগ সংখ্যাগুলো ছিল, এটা আমাকে বের করতে হবে, যে ভার্নিয়ারের ভাগ সংখ্যা। তো ভার্নিয়ারের ভাগ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, ভার্নিয়ারের ভাগ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে লিখব যে ভার্নিয়ারের ভাগ সংখ্যা, ভার্নিয়ারের ভাগ সংখ্যা। তো ভার্নিয়ারের ভাগ সংখ্যা ইকুয়ালস টু এন। হ্যাঁ, ভার্নিয়ারের ভাগ সংখ্যা ইকুয়ালস টু এন ইকুয়ালস টু হট, মানে এই এন সমান কত এটা আমাকে বের করতে হবে, যে ভার্নিয়ারের এই ভাগ সংখ্যা কত। তো এখন লিখবো যে আমরা একটা সূত্র জানি, ঠিক আছে? আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়ালস টু প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য এস ডিভাইডেড তোমার ভার্নিয়ারের ভাগ সংখ্যা এন। এই সূত্র আমরা জানি যে ভিসি ইকুয়ালস টু এস ভাগ এন। এস মানে কি? এস মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য, আচ্ছা। আর এন মানে কি? ভার্নিয়ারের ভাগ সংখ্যা। তো এখান থেকে আমি এস জানি, আমি ভিসি জানি, আমাকে এন বের করতে হবে। তাহলে আমি যদি এনকে এই পাশে নিয়ে আসি, তাহলে এস ডিভাইডেড ভিসি, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা যদি এস এর মান এখানে বসাই, খেয়াল করো, এস এর মান যদি এখানে বসাই, এস এর মান কত ছিল আমাদের? এস এর মান ছিল 1, আর ভিসির মান কত ছিল আমাদের? ভিসির মান ছিল 0.05। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো 20, আমরা পাবো 20। তাহলে দেখেন আমরা এখানে এই যে এন এর মানটা পাইলাম, মানে ভার্নিয়ারের ভাগ সংখ্যা এন ইকুয়ালস টু কত? 20। মানে আমরা এখানে ভার্নিয়ারের ভাগ সংখ্যাটা পেয়ে গেছি 20, ঠিক আছে? যে আমরা জেনে ফেললাম যে এখানে ভার্নিয়ারের এই যে ভার্নিয়ার স্কেলটা ছিল, মূল স্কেলের উপরে যে স্কেলটা থাকে, এই স্কেলের কয়টা ভাগ আছে? এই স্কেলে এরকম ছোট ছোট ভাগ আছে 20টা ভাগ আছে। এখন আমাকে যেটা বলছে যে স্লাইড ক্যালিপাসটি ভার্নিয়ার স্কেলের কত ভাগ, ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। তো ভার্নিয়ার স্কেলের 20 ভাগ, তাহলে মূল স্কেলের কয়টা ভাগের সমান, এটা আমাকে বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাকে এখন যে কাজটা করতে হবে, সেটা আমি ভার্নিয়ার স্কেলের যে ক্ষুদ্রতম যে একটা ভাগ আছে, ওই ভাগটা কত, এটা আমাকে বের করতে হবে। এই যে এখানে ভার্নিয়ার স্কেলের এই যে ক্ষুদ্রতম যে একটা ভাগ আছে, এই একটা ভাগের দৈর্ঘ্য কত, এটা আমাকে আগে বের করতে হবে। তো চলেন আমরা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য বের করে ফেলি। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য। তো ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য, এটা আমরা কিভাবে বের করব?
এটা আমাদের বের করা রয়ে হচ্ছে, আমরা জানি যে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে এস। তাহলে আমরা কি জানি যে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য যতটুকু থাকে, অবশ্যই ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, এই ভার্নিয়ার স্কেলের এই এক ঘরের দৈর্ঘ্য তার থেকে মানে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য থেকে অবশ্যই একটু হলেও কম হবে। তো একটু হলেও যে কম হবে, এটা কতটুকু কম হবে এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, সেখান থেকে ওই যে আমাদের যে ভার্নিয়ার ধ্রুবকটা ছিল, আমরা যে ধ্রুবকটা পেয়েছিলাম, এই যে ভার্নিয়ার ধ্রুবক, এই ভার্নিয়ার ধ্রুবকটা বাদ দিতে হবে, মানে ভিসিটা বাদ দিতে হবে। তাহলে এস ছিল 1 মিলিমিটার মাইনাস ভার্নিয়ার ধ্রুবক, এই ভিসিটা আমরা কত পেয়েছিলাম 0.05 মিলিমিটার। তাহলে এখানে 0.05 মিলিমিটার আমি বসিয়ে দিলাম। তাহলে আমরা এখানে যদি বিয়োগ করি তাহলে এর মান পাবো 0.95 মিলিমিটার। তাহলে এক ভাগের দৈর্ঘ্য যদি 0 মানে ভার্নিয়ার স্কেলের যে ক্ষুদ্রতম এক ভাগ, এই ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য যদি 0.95 মিলিমিটার হয়, তাহলে আমরা ভার্নিয়ার স্কেলের কয়টা ভাগ পেয়েছিলাম? 20টা ভাগ পেয়েছিলাম। তাহলে 20টা ভাগের দৈর্ঘ্য কত হবে এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখব যে ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য, ঠিক আছে, ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য কত হবে? 20 তার সাথে গুণ হবে এই যে এক ভাগের দৈর্ঘ্য কত ছিল 0.95, এটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাবো 19। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য, ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য কত? 19। 19 কি? এটা অবশ্যই মিলিমিটার। এখন আসি যে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য কত? 19 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের ভাগ সংখ্যা কত? প্রধান স্কেলের ভাগ সংখ্যা, প্রধান স্কেলের ভাগ সংখ্যা, তাহলে প্রধান স্কেলের ভাগ সংখ্যা এখানে আমাকে এই যে আমি যে মানে ভার্নিয়ারের 20টা ভাগের দৈর্ঘ্য পেয়েছি, সেই 20টা ভাগের দৈর্ঘ্যকে আমি প্রধান স্কেলের যে এক ভাগের দৈর্ঘ্য ছিল 1 মিলিমিটার, এই 19 মিলিমিটারকে আমি 1 মিলিমিটার যদি ভাগ করি তাহলে আমি এখানে কত পাবো? 19 মিলিমিটারই পাবো। তাহলে দেখেন প্রধান স্কেলের ভাগ সংখ্যা, তাহলে প্রধান স্কেলের কয় ভাগ হচ্ছে? 19 ভাগ হচ্ছে। তাহলে আমরা বলে দিতে পারি, দেখেন আমরা বলে দিতে পারি যে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সাথে মানে মিলে যায় বা 19 ভাগের সমান। তাহলে এখানে আমরা বলে দিতে পারি যে প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কেউ না বোঝো কমেন্ট করে জানাবা কোথায় বোঝোনি, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি খ নাম্বারটা বুঝতে পেরেছো। এবার আসি গ নাম্বারটা, গ নাম্বারটা বুঝতে পেরেছো। এবার আসি ঘ নাম্বারটা। ঘতে কি বলেছে একটু খেয়াল করো। দেখো এখানে দেওয়া আছে যে সমান পুরুত্বের ঘনক আকৃতির, পুরুত্ব কিন্তু সমান পুরুত্বের ঘনক আকৃতির, আকৃতি কেমন হবে? ঘনক আকার হবে। তাহলে সমান পুরুত্বের ঘনক আকৃতির একটি লোহার ফাঁপা বাক্সের বাইরের ও ভিতরের দৈর্ঘ্য, একটা লোহার ফাঁপা বাক্স, সেই বাক্সের বাহিরের ও ভিতরের দৈর্ঘ্য যথাক্রমে L1 L2। আচ্ছা আমি তোমাদের সহজ করার জন্য একটা ব্যাপার এখানে ক্লিয়ার করতে পারি। দেখো এখানে একটা মগ তোমরা দেখতে পারতেছো, এই যে মগ, ঠিক আছে, এই যে মগ। তো এই মগে দেখো এই যে আমি যদি মাপি তাহলে দেখো এই যে ভিতরের একটা পুরুত্ব আমরা মাপতে পারবো বা একটা দৈর্ঘ্য আমরা মাপতে পারবো, আর বাহির দিয়ে একটা দৈর্ঘ্য আমরা মাপতে পারবো। ব্যাপারটা বুঝো। তাহলে বাহির দিয়ে যে দৈর্ঘ্যটা মাপবো অবশ্যই সেই দৈর্ঘ্যটা কি বড় হবে, আর ভিতর দিয়ে যে দৈর্ঘ্যটা মাপবো এটা ছোট হবে। কেন হবে? কারণ এই মগের একটা নিজস্ব একটা পুরুত্ব আছে, এই যে একটা পুরুত্ব আছে নিজস্ব। তো এই জন্য বাইরের দৈর্ঘ্য আর ভিতরের দৈর্ঘ্য অবশ্যই সমান হবে না। তো আমরা বাইরের দৈর্ঘ্য থেকে যদি ভিতরের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিই তাহলে এক্স্যাক্টলি আমরা এই মগের দৈর্ঘ্যটা মানে পুরুত্বটা আমরা পেয়ে যাব। তো এটাই আমরা এখানে বের করব। তো দেখো এখানে আমাকে প্রশ্নে কি বলছে আগে এটা বুঝে নেই যে 1 ঘন সেমি লোহার ভর, ওই যে লোহার যে বাক্স দেওয়া ছিল সেই বাক্স থেকে লোহা কত ঘন সেমি এটা আমাকে বের করতে হবে। তো আমাকে বলছে 1 ঘন সেমি লোহার ভর যদি 7.2 গ্রাম হয়, বাক্সের লোহার ভর 2 কেজি হবে কিনা। আমাকে যে বাক্সটা দেওয়া আছে ওই বাক্সের লোহার ভর 2 কেজি হবে কিনা। তো আমাকে মূলত কী দেওয়া আছে, প্রশ্নে কী দেওয়া আছে একটু দেখি। যে সমান পুরুত্বের ঘনকাকৃতির একটি লোহার ফাঁপা বাক্সের বাইরের, একটি লোহার ফাঁপা বাক্সের বাইরের, দেখো বাইরের ও ভিতরের দৈর্ঘ্য যথাক্রমে L1 ও L2। ব্যাপারটা বুঝতে পেরেছো যে বাইরের দৈর্ঘ্য L1, ভিতরের দৈর্ঘ্য কি L2। এখন স্লাইড ক্যালিপার্স দিয়ে L1 L2 পরিমাপের ক্ষেত্রে
মানে আমি যে এই যে দৈর্ঘ্যটা মাপবো, এটা কি দিয়ে মাপবো? এটা মাপবো হচ্ছে স্লাইড ক্যালিপার্স দিয়ে, ঠিক আছে? এই স্লাইড ক্যালিপার্স দিয়ে L1 L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট, দেখো প্রধান স্কেল পার্ট পাওয়া যায় কত? একটার জন্য L1 এর জন্য পাওয়া যায় 80 মিলিমিটার, L2 এর জন্য পাওয়া যায় 60 মিলিমিটার, আর L1 এর জন্য ভার্নিয়ার সমপাতন 9, L2 এর জন্য ভার্নিয়ার সমপাতন 6। আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো দেখো আমরা তাহলে ঘ নাম্বারটা ট্রাই করি, দেখি ঘ নাম্বারটা আমরা সলভ করতে পারি কিনা। দেখো ঘ নাম্বারটা এর ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, যে ঘনকাকৃতির যে বস্তু দেওয়া আছে, তাহলে এই ঘনকাকৃতির বাইরের দৈর্ঘ্য কি? L1, ঠিক আছে? যে আমরা লিখতে পারি যে দেওয়া আছে ঘনকাকৃতির বস্তুর বাইরের দৈর্ঘ্য ইকুয়ালস টু L1, আর ঘনকাকৃতির বস্তুর ভিতরের দৈর্ঘ্য ইকুয়ালস টু L2। এটা আমরা লিখে নিলাম, ঠিক আছে? এখন আমাকে আর কি দেওয়া আছে? দেখো প্রধান স্কেল পার্ট L1 এর জন্য দেওয়া আছে 80 মিলিমিটার। এখানে আরেকটা জিনিস বুঝে নেই, দেখো এই মানগুলো কিন্তু মিলিমিটারে দেওয়া আছে, ঠিক আছে? আর আমাকে এই যে ভার্নিয়ার যে ধ্রুবকটা দেওয়া ছিল, এটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া ছিল। তো আমরা যদি আমাকে এই ঘ নাম্বারে ঘন সেন্টিমিটার চাইছে, তার মানে সেন্টিমিটারে আমার মানটা আনতে হবে। সো আমরা এই যে ভার্নিয়ার ধ্রুবক যে সেন্টিমিটার দেওয়া ছিল না, এটাকে আর মিলিমিটার করবো না, এটাকে সেন্টিমিটারই রাখবো। বাট এই যে আমাকে কী দেওয়া আছে? প্রধান স্কেল পার্ট মিলিমিটারে দেওয়া আছে না, এখন এই মিলিমিটারটাকে আমরা সেন্টিমিটারে আনবো। তাহলে এক্স্যাক্টলি আমরা ক্যালকুলেশন করলে এই যে ঘন সেন্টিমিটারে মানগুলো পাবো। আশা করছি বুঝাতে পারছি। দেখো এখানে যদি ঘন মিলিমিটার দেওয়া থাকতো, তাহলে আমরা কি করতাম? এই সেন্টিমিটারটাকে মিলিমিটার করতাম, আর এই মিলিমিটারগুলো মিলিমিটারই থাকতো। কিন্তু আমাকে যেহেতু ঘন সেন্টিমিটারে বলে দিছে, এই জন্য আমরা এই সেন্টিমিটারকে সেন্টিমিটারে রাখবো, এই মিলিমিটারগুলোকে সেন্টিমিটারে নিব। ক্লিয়ার? তো দেখো আমরা এখন তাহলে একটা বাক্সের বাইরের দৈর্ঘ্য ও ভিতরের দৈর্ঘ্য পরিমাপ করব। এখন আসি, আমরা এই দুইটা ক্লিয়ার করে নিলাম। এখন আমরা লিখব যে বাক্সের বাহিরের দৈর্ঘ্য পরিমাপে, বাক্সের বাইরের দৈর্ঘ্য পরিমাপে। তো আমরা বাক্সের বাইরের দৈর্ঘ্য পরিমাপ করব। এই বাক্সের বাইরের দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমাদের কি কি দেওয়া ছিল? আমাদের দেওয়া ছিল দৈর্ঘ্য L1, আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে হলো এই যে প্রধান স্কেল পার্ট। এখন আসি প্রধান স্কেল পার্ট, এটাকে আমরা M দ্বারা প্রকাশ করি, তাহলে এটাকে আমরা M1 ধরলাম। এটা কত? 80 মিলিমিটার। এখন আমাকে কি করতে হবে? এই 80কে আমাকে সেন্টিমিটার করতে হবে। তো 80 মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটার করি, সেটা হয়ে যাবে 8 সেন্টিমিটার। ওকে, এবার বাইরের জন্য আর কি দেওয়া আছে? আমাকে ভার্নিয়ার ধ্রুবক ভিসিটা দেওয়া আছে। ভিসি কত দেওয়া আছে? 0.005 সেন্টিমিটার। ওকে, আর কিছু? হ্যাঁ, আমাকে ভার্নিয়ার সমপাতন দেওয়া আছে। এখন এই ভার্নিয়ার সমপাতনকে আমরা শুধু ভি দ্বারা প্রকাশ করি। কি? ভার্নিয়ার সমপাতনকে শুধু ভি দ্বারা প্রকাশ করি। তো এখানে ভার্নিয়ার সমপাতন বাইরের দৈর্ঘ্যের ক্ষেত্রে দেওয়া আছে 9, আর ভিতরের দৈর্ঘ্যের ক্ষেত্রে দেওয়া আছে 6। তো যেহেতু বাইরের দৈর্ঘ্য পরিমাপ করতেছি, সো এটা হবে 9। ওকে, আমরা এই মানগুলো পেয়ে গেলাম। এখন আমাকে কি বের করতে হবে? আমাকে বাহিরের দৈর্ঘ্য বের করতে হবে, যে বাক্সের বাইরের দৈর্ঘ্য পরিমাপে। তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য L1 ইকুয়ালস টু, সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য ইকুয়ালস টু প্রধান স্কেল পার্ট যোগ ভার্নিয়ার সমপাতন গুণন ভার্নিয়ার ধ্রুবক। এটাই হচ্ছে আমার মূলত স্লাইড ক্যালিপার্সের সূত্র। এটাই আমার স্লাইড ক্যালিপার্সের সূত্র। সূত্রটা কি? L1 ইকুয়ালস টু M প্লাস ভি গুণন ভিসি। ওকে, তো আমরা এম এর মান জানি। এম এর মান কত? 8 প্লাস ভি এর মান জানি 9 গুণন ভিসি এর মান জানি 0.005। তো দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমরা মান পাবো 8.045 সেন্টিমিটার। যেহেতু এই মানগুলো সেন্টিমিটারে ছিল, সো এই দৈর্ঘ্যটাও আমাদের সেন্টিমিটারেই আসবে। তো এখন দেখো আমরা কিন্তু বাইরের দৈর্ঘ্য পরিমাপ করে ফেলেছি। এবার আমাদের যেটা করতে হবে, ভিতরের দৈর্ঘ্য পরিমাপ করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বাক্সের ওই যে লোহার বাক্সটা দেওয়া ছিল, সেই লোহার বাক্সের ভিতরের দৈর্ঘ্য পরিমাপে। তাহলে বাক্সের ভিতরের দৈর্ঘ্য যদি আমরা পরিমাপ করতে চাই, এই ক্ষেত্রে ভিতরের ক্ষেত্রে দেখো আমাকে দৈর্ঘ্য L2, আর আমাকে প্রধান স্কেল পার্ট M2টা কত দেওয়া ছিল? এখানে এটাকে M1 ধরি, আচ্ছা এটাকে V1 ধরি, তাহলে এটা V1। তো আমাকে দেখো প্রধান এই যে 60 মিলিমিটার দেওয়া ছিল ভিতরের ক্ষেত্রে,
তাহলে এটা 60 মিলিমিটার। তো মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটার করতে চাই এটা হবে 6 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? সমাপাতন দেওয়া আছে ভিতরের ক্ষেত্রে সমাপতন ভি ইকোয়াস টু 6 দেওয়া আছে। আর ভার্নিয়ার ধ্রুবক ভিসি এটা তো সবার জন্যই সমান 0.005 সেন্টিমিটার, এই মানটা দেওয়া আছে। তো এখন খেয়াল করো আমার সূত্র সেম, ঠিক আছে, এটাকে ভি টু ধরি। তো কি জানি L2 ইকোয়াস টু প্রধান স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার সমাপতন গুণন ভার্নিয়ার ধ্রুবক ভিসি, এটা M2 এটা V2। ওকে, তাহলে আমরা যদি এখন মানগুলো বসাই, এটা 6 প্লাস এটা V2 ছিল 6 গুণন আমার হচ্ছে ভিসি এর মান ছিল 0.005। তাহলে সব মিলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার এখানে আসবে হলো 6.03 সেন্টিমিটার, 6.03 সেন্টিমিটার। তো দেখো আমরা এখানে বাহিরের একটা দৈর্ঘ্য পেলাম, ভিতরের একটা দৈর্ঘ্য পেলাম, তাই না? কিন্তু আমাকে প্রশ্নে কি বলে দিছে এটা একটু খেয়াল করতে হবে। প্রশ্নে বলে দিছে যে 1 ঘন সেমি। তো ঘন সেমি কার একক? ঘন সেমি হচ্ছে তোমার ঘনত্বের একক। কার একক? ঘন সেমি হচ্ছে ঘনত্বের একক, সরি আয়তনের একক। ঘন সেমিটা হচ্ছে আয়তনের একক। তাহলে আয়তনের একক কি? আয়তনের একক হচ্ছে ঘন সেমি। তো এখানে যেহেতু আমাকে বলছে 1 ঘন সেমি লোহার ভর 7.2 গ্রাম, তাহলে আমি বুঝতেই পারতেছি আমি শুধুমাত্র যে লোহার বাক্স সেই বাক্সের বাইরের দৈর্ঘ্য নির্ণয় করেছি, ভিতরের দৈর্ঘ্য নির্ণয় করেছি। তো এখন আমাকে কি করতে হবে? আমাকে আয়তন বের করতে হবে যে বাহিরের আয়তন কত, ভিতরের আয়তন কত। দুইটা আয়তনের যদি আমরা পার্থক্য করি তাহলে আমরা এক্স্যাক্টলি লোহার আয়তনটা পাবো। ওকে, তো আমরা এখানে লিখি যে লোহার বাক্সের বাহিরের আয়তন, ঠিক আছে, এই যে বাহিরেরটা আগে বের করব। লোহার বাক্সের বাইরের আয়তন। তাহলে আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, এটাকে V1 লিখলাম। তাহলে বাইরের আয়তন, তো আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র, তুমি বাইরের যে দৈর্ঘ্যটা পেয়েছো সেই দৈর্ঘ্যকে যদি তুমি কিউব করে দাও তাহলে সেটা আয়তন হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে বাইরের L1। তো L1 এর মান আমরা কত পেয়েছিলাম? 8.045। তাহলে 8.045 এটাকে যদি আমরা কিউব করে দেই তাহলে আমরা একটা মান পাবো, ঠিক আছে। এটাকে তোমরা কিউব করলে তোমরা একটা মান পাবা, সেটা কত? 520.6868 এত সেন্টিমিটার কিউব। যেহেতু এই মানটা সেন্টিমিটারে ছিল তো সেন্টিমিটার, এই যে উপরে কিউব ছিল তো সেন্টিমিটার কিউব হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা লোহার বাক্সের বাইরের আয়তন পাইলাম। এবার ভিতরের আয়তনটা আমরা বের করে ফেলি। তাহলে এখানে সেমভাবে লিখবো যে লোহার বাক্সের ভিতরের আয়তন, এটাকে আমরা V2 দ্বারা প্রকাশ করব। তাহলে এটা ছিল L2 তার ঘন কিউব। তাহলে L2 এর মান আমরা কত পেয়েছিলাম? 6.03 তার এই যে কিউব করতে হবে। তাহলে এটাকে যদি আমরা কিউব করি তাহলে এটার মান আমরা কত পাবো? 219, এটা পাবো 219.25 সেন্টিমিটার কিউব। তাহলে দেখো এই যে মানটা পাইলাম, এই মানটা পাইলাম আমরা হচ্ছে ওই যে বাহিরের যে আয়তনটা, দেখো এই যে বাহিরের যে আয়তনটা, আর এই মানটা যেটা পাইলাম এটা হচ্ছে ভিতরের যে আয়তনটা। ওকে, তাহলে আমরা বাহিরের এবং ভিতরের দুইটা আয়তন এখানে পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু বাহিরের এবং ভিতরের দুইটা আয়তনই পেয়েছি, তো এখন আমরা আয়তনের পার্থক্যটা বের করব, ঠিক আছে। তো দেখো আমরা আয়তনের পার্থক্য যদি বের করি, দেখো আমরা যদি বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা বাদ দিয়ে দিই তাহলে এক্স্যাক্টলি কি এই লোহার আয়তনটা পাচ্ছি না? সো আমরা এখন সেটাই করব। তো দেখো আয়তনের পার্থক্য দেখো, তাহলে আমরা এখানে লিখব যে আয়তনের পার্থক্য তাহলে আয়তনের পার্থক্যকে আমরা ভি দ্বারা প্রকাশ করতে পারি। ভি কষ্ট কত? বড়টা থেকে ছোটটা বাদ দিব, বড় আয়তন থেকে ছোট আয়তন বাদ দিব। তো এখানে আমাদের বড় আয়তন কত ছিল? এখানে আমাদের বড় আয়তন ছিল, দেখো এখানে আমাদের বড় আয়তন ছিল 520 আর ছোট আয়তন ছিল 219। তাহলে আমরা বড়টা থেকে ছোটটা বাদ দিব। ওকে, তো এখানে আমি যদি বড়টা থেকে ছোটটা বাদ দেই তাহলে দেখো এখানে আমরা তাহলে লিখতে পারি বড়টা ছিল হচ্ছে V1 মাইনাস V2। তাহলে এই V1 এর মান কত ছিল? V1 এর মান ছিল হলো 520.68 মাইনাস V2 এর মান কত ছিল? V2 এর মান ছিল 219.25। তো
তো এটাকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমাদের পার্থক্যটা আসবে হলো 301.43 এত ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। তাহলে দেখো এখানে আমরা আয়তনের পার্থক্য আমরা শুরুতে কি করেছিলাম, শুরুতে লোহার যে বাক্স দেওয়া ছিল তার বাইরের দৈর্ঘ্য নির্ণয় করেছি, ভিতরের দৈর্ঘ্য নির্ণয় করেছি। ওই দৈর্ঘ্য থেকে আমরা বাহিরের আয়তন নির্ণয় করেছি এবং বাহিরের ভিতরের আয়তন নির্ণয় করেছি। তারপরে আমরা পার্থক্য করলাম। পার্থক্য কি? আয়তনের পার্থক্য, যে আয়তনগুলো বের করেছি। তাহলে আমরা মূল আয়তন ভি দ্বারা প্রকাশ করলাম, মানে এক্স্যাক্টলি যে লোহার আয়তন সেটা হচ্ছে ভি। তাহলে বাইরের আয়তন থেকে যদি ভিতরের আয়তন মানে মাইনাস করে দেয় তাহলে আমরা এক্স্যাক্টলি লোহার আয়তনটা পেয়ে যাই। তো দেখো লোহার আয়তন এই যে ঘন সেন্টিমিটারই পেয়েছি। তাহলে এখন আমাকে প্রশ্নে দেওয়া ছিল দেখো 1 ঘন সেমি লোহার ভর। তাহলে দেখো 1 ঘন সেমি লোহার ভর, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 ঘন সেমি মানে 1 সেন্টিমিটার কিউব লোহার ভর ইকুয়াস টু কত? 7.2 গ্রাম, এত গ্রাম। 1 ঘন সেমি লোহার ভর এত গ্রাম। তাহলে আমরা কত ঘন সেমি পেয়েছি? 301.43 বা 43। তাহলে এখানে আমরা লিখব যে 301.43 সেন্টিমিটার কিউব লোহার ভর কত হবে? তাহলে এই 7.2 সাথে গুণ হবে 301.43 এত ঘন সেমি। তো এটা যদি আমরা এখন করি তাহলে আমাদের মান কত বের হবে? আমরা এখানে আমাদের মান পাবো হচ্ছে 2170.3137 এত গ্রাম। তো আমাকে প্রশ্ন বলেছে যে এই বাক্সের লোহার ভর 2 কেজি হবে কি না। তো আমরা তো দেখতেছি যে বাক্সের যে লোহা ছিল, এই যে আমরা এক্স্যাক্টলি লোহার আয়তনটা বের করেছি। তো এক ঘন সেমি আয়তন লোহার ভর যদি 7.2 গ্রাম হয়, তাহলে এই যে আয়তনটা বের করেছি এত ঘন সেমি লোহার ভর এত গ্রাম পেয়েছি। তো গ্রামকে কেজি করতে হবে, কারণ আমাকে দেখাইতে হবে যে 2 কেজি হবে কিনা। তো এটাকে যদি আমরা কেজি করি তো গ্রামকে কেজি করার নিয়ম কি? আমরা 1000 দ্বারা ভাগ করে দিব। তো এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 2.1703137 এত কেজি। তাহলে আমাকে বলছে যে 2 কেজি হবে কিনা। তো অবশ্যই বাক্সের লোহার ভর 2 কেজি অপেক্ষা বেশি হবে। শুধু 2 কেজি হবে না, 2 কেজি থেকে কি হবে? বেশি হবে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে বাক্সের ভর 2 কেজি অপেক্ষা বেশি হবে। 2 কেজি অপেক্ষা বেশি হবে। তো প্রিয় বন্ধুরা, যারা আজকের ক্লাসটা দেখলা তাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা নেক্সট ভিডিওর জন্য। আর যারা বোঝোনি এখনও, কোথায় বোঝোনি এটা কমেন্ট করে জানাতে পারলে সেই ব্যাপারে আমি ক্লাস নিয়ে আসতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।